সারা বিশ্বের পাশাপাশি আমাদের ভারতবর্ষ চলছে লকডাউন, সমস্ত কিছু বন্ধ। তার মধ্যে শিক্ষাও অন্য একটি অংশ। তবে আধুনিক প্রযুক্তি যেহেতু রয়েছে, সেই শিক্ষাকে কোনো অবস্থাতেই আটকে রাখা যায় না। কারণ এই লকডাউনের ফলে বিভিন্ন বিষয়গুলো থেমে থাকলেও বয়স কিন্তু থেমে থাকবে না, বয়স বাড়তে থাকবে। এই জন্যই আজ থেকে শুরু করতে চলেছি কামাখ্যাগুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভূগোল বিভাগের একজন শিক্ষক হিসেবে আমাদের স্কুলের শিক্ষার্থীরা যাতে কোনো অবস্থাতে কোনোভাবেই তারা তাদের শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং তারা বাইরেও আরও যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও যাতে এই শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেদিক বিবেচনা করে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আজকে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা ঢুকব। দশম শ্রেণীর প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সমূহ। এই বিষয়ে এই অধ্যায়ে ঢোকার আগে আমাদের জেনে নিতে হবে বেশ কিছু বিষয়, যেমন ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের দিকে আমরা যদি নজর দিই, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি। এই যে মালভূমি, সমভূমি, পাহাড়, পর্বত বা ভূমিরূপের বিভিন্ন ধরনের ভাস্কর্য, এই ভাস্কর্য সৃষ্টি কিন্তু এক মুহূর্তে হয়নি। কোনো না কোনো শক্তি এই ভাস্কর্য সৃষ্টির পিছনে কাজ করে গেছে। এই শক্তিগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা ভূ অভ্যন্তরস্থ শক্তিসমূহ আর একটা বহির্জাত শক্তিসমূহ। দশম শ্রেণীর যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি, সেই বিষয় থেকে শুরু হতে যাচ্ছে বহির্জাত শক্তি দিয়ে। তা বহির্জাত শক্তি সম্পর্কে আমাদের জানতে হবে, কাকে বলা হয় বহির্জাত শক্তি। ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত শক্তিসমূহ, অর্থাৎ বায়ু প্রবাহ, হিমবাহ, জলপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, যে কোনো ধরনের শক্তি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কোথাও ভূপৃষ্ঠ ক্ষয় করে চলেছে, কোথাও সে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো সঞ্চয় করে চলেছে। এইভাবে সেই শক্তিগুলো কিন্তু ভূপৃষ্ঠের পরিবর্তনে অর্থাৎ ভাস্কর্যে কাজ করে চলেছে। এই সমস্ত শক্তিগুলোকে আমরা বলছি বহির্জাত শক্তিসমূহ। অর্থাৎ এক কথা যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলবো ভূপৃষ্ঠের বাইরের যে সমস্ত শক্তিসমূহ ভূপৃষ্ঠের বিভিন্ন যে ভূমিরূপগুলো রয়েছে সেই ভূমিরূপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তাকে বলা হয় বহির্জাত শক্তিসমূহ। এই বহির্জাত শক্তিসমূহ চারটি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। তার মধ্যে এক নম্বরে রয়েছে যেমন পর্যায়ন বা পর্যায়িতকরণ। পর্যায়ন আমরা কাকে বলবো? পর্যায়ন বোঝার আগে আমাদের অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়াটা বুঝে নিতে হবে। অবরোহণ, একটা হচ্ছে আরোহণ। আরোহণ মানে উপর দিকে ওঠা, অবরোহণ মানে নিচের দিকে নামা। অর্থাৎ আরোহণ এবং অবরোহণ যে শব্দ দুটি, সেই শব্দ দুটি সম্পর্কে আমাদের সবার আগে জানতে হবে। অবরোহণ মানে নিচের দিকে নামা, অর্থাৎ
বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, যেমন বায়ু প্রবাহ, হিমবাহ, জলপ্রবাহ ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু। বিভিন্ন ধরনের বহির্জাত প্রাকৃতিক শক্তির দ্বারা ভূমি ক্ষয়িত হয়ে যখন তার উচ্চতা কমতে থাকে তখন তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া, অর্থাৎ ভূমিরূপের উচ্চতা কমতে থাকে। আর আরোহণ প্রক্রিয়া হলো বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তির দ্বারা যখন এই যে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো, সে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো কোনো একটা অবনমিত অংশে বা নিচু জায়গাতে সঞ্চিত হয়, তখন তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। অর্থাৎ নিচু অংশ থেকে উপর দিকে ওঠা, উচ্চতা বেড়ে যাওয়া। তাহলে আমরা আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছি? অবরোহণ মানে ভূমি ক্ষয়িত হচ্ছে, আরোহণ মানে সঞ্চিত হচ্ছে। অবরোহণের ক্ষেত্রে ভূমির উচ্চতা কমে যাচ্ছে, আরোহণের ক্ষেত্রে ভূমির উচ্চতা বেড়ে যাচ্ছে। অবরোহণের ক্ষেত্রে ভূমি ক্ষয়িত হচ্ছে, আরোহণের ক্ষেত্রে ভূমি বিভিন্ন সঞ্চিত পদার্থের দ্বারা সমৃদ্ধ হচ্ছে। আরোহণ প্রক্রিয়া এবং অবরোহণ প্রক্রিয়া দুটি প্রক্রিয়াই দীর্ঘস্থায়ী, ধীরে ধীরে কাজ করে। অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পর্বত, ক্ষয়জাত মালভূমি প্রভৃতি সৃষ্টি হয়। আর আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় যেমন বদ্বীপ সমভূমি বা স্বাভাবিক বাঁধ। আরোহণ মানে পরিষ্কার কথা, ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে নিচু যে জায়গাগুলো রয়েছে সেই নিচু জায়গাগুলোর উচ্চতা বেড়ে যাওয়া। আর অবরোহণ মানে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে উঁচু স্থান ক্ষয় হয়ে নিচু হয়ে যাওয়া। অর্থাৎ অবরোহণ প্রক্রিয়াকে আমরা ক্ষয়জাত প্রক্রিয়ার মধ্যে ফেলতে পারি, অবরোহণ প্রক্রিয়াকে আমরা ক্ষয় সাধনা বলতে পারি। আর আরোহণ প্রক্রিয়াকে আমরা স্তূপীকরণ বা সঞ্চয়ীকরণ বা সঞ্চয়জাতকরণও বলতে পারি। আরোহণ বা সঞ্চয়িতকরণ বা স্তূপীকরণ প্রক্রিয়ায় সবসময় সেখানে স্তূপীকৃত হচ্ছে। এরপরে আসছি পর্যায়িতকরণ, অর্থাৎ অবরোহণ এবং আরোহণ। অবরোহণ মানে ভূমির উচ্চতা কমে যাওয়া, ক্ষয় হয়ে। আবরোহণ মানে ভূমির উচ্চতায় বেড়ে যাওয়া, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত পদার্থ কোনো একটা নিচু জায়গাতে সঞ্চিত হয়ে তার উচ্চতা বেড়ে যাওয়া। এই যে প্রক্রিয়া চলছে, একটা আরোহণ চলছে, একটা অবরোহণ চলছে, অর্থাৎ একদিকে ভূমি ক্ষয়িত হচ্ছে, আরেকদিকে উচ্চতা বেড়ে যাচ্ছে সঞ্চয়ের কারণে। আর পর্যায়িতকরণের ব্যাপারটা হচ্ছে এই যে ক্ষয়, বহন, সঞ্চয়, এই তিনটি প্রক্রিয়ার মধ্যে যখন সমন্বয় সাধন হবে, অর্থাৎ ক্ষয়, বহন, সঞ্চয় চলতে 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 এমন একটা সময় আসবে যখন ক্ষয় আর হবে না। ক্ষয় না হলে তো বহন হওয়ার কোনো কথাই নেই, এবং বাহিত না হলে সঞ্চয়ের কোনো ব্যাপার নেই। অর্থাৎ ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ, এই তিনটি কার্যের মধ্যে যখন সমন্বয় সাধন হয় তখনই তাকে বলা হয় পর্যায়িতকরণ বা পর্যায়ন। এর সাথে আরেকটা জিনিস রয়েছে, সেটা তাকে আমরা আবহ বিকার বলতে পারি। অর্থাৎ আবহাওয়ার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো যখন শিলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় তখন তাকে বলি আবহ বিকার। অর্থাৎ কোন একটি স্থানে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন সূর্যালোক বা জল বা আর্দ্রতা, উষ্ণতা, দ্রবণ কার্য ইত্যাদির মাধ্যমে শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপরে যখন অবস্থান করে তখন তাকে বলে আবহ বিকার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে বহির্জাত প্রক্রিয়াকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: পর্যায়ন প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া এবং
আবহবিকার। তাহলে এতক্ষণ যে আলোচনা চললো, সে আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে চারটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। পর্যায় মানে ক্ষয় এবং সঞ্চয়, অর্থাৎ আরোহণ এবং অবরোহণের মধ্যে যখন সমন্বয়টা তৈরি হবে তখন তাকে আমরা বলছি পর্যায় প্রক্রিয়া। আর যখন ক্ষয় হচ্ছে তখন তাকে বলছি অবরোহণ, আর যখন সঞ্চয় হচ্ছে তখন আমরা বলছি আরোহণ। আবার যখন শুধুমাত্র শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো স্থানের পরিবর্তন হচ্ছে না, তখন তাকে আমরা বলছি আবহবিকার। এখন আমরা আলোচনা করব কোন প্রকার বহির্জাত শক্তিসমূহ কোন কোন ক্ষেত্রে বেশি কাজ করে। নদী প্রবাহ, বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চল, হিমপ্রবাহ, উচ্চ পার্বত্য অঞ্চল ও উচ্চ অক্ষাংশে অবস্থিত অঞ্চল, বায়ু প্রবাহ, মরুভূমি ও মরুপ্রায় অঞ্চল, সমুদ্র তরঙ্গ, সমুদ্র উপকূল অঞ্চল, জল, চুনাপাথর গঠিত অঞ্চল অর্থাৎ কার্স্ট অঞ্চল। এই যে বহির্জাত শক্তি প্রধানত কোন কোন কার্যকরী অঞ্চলে কাজ করে সে সম্পর্কে বলা হলো। তবে কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় যে বিভিন্ন বহির্জাত শক্তিগুলো একসাথে কাজ করছে। তো আমরা যে অধ্যায় ধরে আলোচনা চলছে বিভিন্ন বহির্জাত শক্তি সম্পর্কে এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই আলোচনার মধ্য দিয়েই আমরা ধীরে ধীরে জেনে যাব যে কোন শক্তি কোন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এই বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হলো। আগামীকাল আমি আবার আসছি এই বহির্জাত শক্তির দ্বারা সৃষ্ট যে ভূমিরূপগুলো, সে সমস্ত ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করতে। সবাইকে একটা কথা বলবো, সারা বিশ্ব জুড়ে একটা যুদ্ধ চলছে। সেই যুদ্ধ কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধ, তার সাথে আমাদের ভারতবর্ষ রয়েছে। এই যুদ্ধে এমন এক যুদ্ধ যে যুদ্ধ চোখে দেখা যায় না এবং মাঠে নেমেও করতে হয় না। এই যুদ্ধে এমন এক যুদ্ধ, সে যুদ্ধে একজন সৈনিক হিসেবে নিজেকে পরিচয় দিতে হলে নিজেকে পুরোপুরি ঘরে রেখে সে যুদ্ধে একজন সৈনিক হিসেবে সেই যুদ্ধে জয়লাভ করা যাবে। তাই সবার কাছে আমার বিনম্র চিত্তে আবেদন, নিবেদন, অনুরোধ, অযথা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না। রাজ্য সরকার, কেন্দ্র সরকার যে সমস্ত নির্দেশিকা জারি করছে সেই নির্দেশিকা মেনে চলুন। স্বাস্থ্য দপ্তর যে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।